আজকের এই ক্লাসের মাধ্যমে আমরা 8ই জানুয়ারি 2026-এর ফার্স্ট শিফটে হওয়া সমস্ত ম্যাথের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। আর যারা সামনে টেকনিশিয়ান এবং গ্রুপ ডির জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমরা কিন্তু এই সমস্ত টাইপগুলো কিন্তু ভালো করে প্র্যাকটিস করে যাবা। এগুলোই কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আবার পরীক্ষায় আসবে। দেখো, এই প্রথম প্রশ্ন কি এসেছিল যে 70 কিমি পার ঘন্টা গতিবেগে 1 ঘন্টা এবং পি কিমি পার ঘন্টা গতিবেগে 1.5 ঘন্টা যাত্রা করা একটি গাড়ির গড় গতিবেগ দিয়েছে এটা, তাহলে পি এর মান কত? সিম্পল দাদা, আমরা কি জানি? আমরা জানি যে গড় গতিবেগ বার করতে গেলে মোট দূরত্বকে মোট সময় দিয়ে ভাগ করলে পরে গড় গতিবেগ বেরিয়ে আসে, তাই না? তাহলে তুমি একটা জিনিস বলো আমাকে যে তুমি যদি 70 কিমি পার ঘন্টা গতিবেগে 1 ঘন্টা গাড়ি চালাও, তাহলে কতটুকু যাবা? বলবা ঘন্টায় আমি 70 যেতে পারি, তাহলে 1 ঘন্টা চালিয়েছি, তাহলে 70 কিলোমিটারই যাব। পরের বার তুমি কি করলে যে 1.5 ঘন্টা গাড়ি চালালে। কি করলে? 1.5 ঘন্টা গাড়ি চালালে, তাতে তুমি ধরো একটা নির্দিষ্ট দূরত্ব x দূরত্ব গেছো, একটা p গতিবেগ নিয়ে x দূরত্ব গেছো, তাহলে এটাই তো তোমার হচ্ছে গড় গতিবেগ। আর এটার মানই দিয়েছে কত? 58, তাই না? সঙ্গে সঙ্গে করে ফেলো, এটুকু যোগ করলে 2.5 হচ্ছে, বজ্র গুণন হবে, 2.5টা পাশে গিয়ে গুণ হয়ে যাবে, একটু কাটাকাটি করব, দশমিক তুললাম 0, 5 দিয়ে কাটলে 2, 5 5 25, 2 দিয়ে যদি এটাকে কাটি 2, 9 দুগুণে 18, 5 29 অঙ্ক কত হয় বলো? 5 হাতে 4, 10 আর 4 14, 145 হচ্ছে। তাহলে 145 সমানই বলবা এই পাশে x প্লাস 70 রয়েছে, তাই না? তার মানে x এর মান বেরিয়ে যাবে কি? 70 ও পাশে গেলে বাদ হয়ে বলবা 75 থাকছে। তাহলে x মানে কি? x মানে এই যে দূরত্বটা, দ্বিতীয়বারে যে 1.5 ঘন্টায় সে এই দূরত্ব গেছে, মানে 1.5 ঘন্টায় 75 কিলোমিটার গেছে। তাহলে পার ঘন্টায় যেটা বেরোবে সেটাই তো পি এর মান। বিষয়টা বুঝতে পারছো? পার ঘন্টায় বার করতে গেলে মানে 75কে 1.5 ঘন্টা দিয়ে ভাগ করে দাও, 5 হচ্ছে, আর দশমিক তুললে 10 বলতে পারবে 50 হচ্ছে, অর্থাৎ তোমার পি যে গতিবেগটা ছিল সেটা 50 কিলোমিটার পার আওয়ার ছিল। বুঝতে পারছো? দেখো পরের প্রশ্ন কি এসেছিল যে পুনম 5% ক্ষতিতে মোহিনীর কাছে একটি বই বিক্রয় করে। মোহিনী 8% লাভে রূপসীর কাছে বইটি বিক্রয় করে। রূপসী বইটি এততে কিনে নেয়, তাহলে পুনমের জন্য বইটির ক্রয় মূল্য কত ছিল? দেখো আমাকে আগে বলো, এই 5% মানে কি? বলবা 5% মানে হচ্ছে 1/20। মানে পুনমের কথা বলি, পুনম যদি 20-তে বইটা কেনে, তাহলে সে 1 ক্ষতি হয়েছে তার, 19-এ বিক্রি করে দিয়েছে। এবার মোহিনী 8% লাভে রূপসীর কাছে হচ্ছে বিক্রয় করে। 8% লাভ মানে কি? বলবা হচ্ছে 8% লাভ মানে 2/25। 8% লাভ মানে 2/25, মানে মোহিনী যদি 25-এ কেনে, তাহলে সেটা 2 লাভ করেছে, অর্থাৎ 27 ইউনিটে বিক্রি করে দিয়েছে। 27 ইউনিটে রূপসীর কাছে বিক্রি করেছে, আর রূপসী বইটা এত টাকায় কেনে, তার মানে 27 ইউনিটের ভ্যালুই বলবা যে 15 39। 1 ইউনিটের ভ্যালু বার করো, দেখো 3 দিয়ে কাটলে 9, 3 দিয়ে এটাকে কাটলে 5 1 9, 5 1 3, 9 দিয়ে কাটলে হচ্ছে 5 নং 45, 6 থাকছে 7 নং 63, মানে 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 57। তাহলে 25 ইউনিটটা কিসের দাম বলো তো বাস? 25 ইউনিটটা ছিল, মোহিনী যদি 25-এ কেনে 2 লাভ করেছে, 27-এ বেচেছে, তাহলে মোহিনীর দামের ইউনিট 25। 1 ইউনিট 57 হলে 25 ইউনিট মানে 25 গুণ 57, গুণ করার দরকার নেই, রেখে দাও। এবার আমরা একটা জিনিস বোঝো, আমাকে একটা জিনিস বলো, আমরা জেনেছিলাম যে কি পুনম 5% ক্ষতিতে, মানে 20 জিনিস 19-এ মোহিনীর কাছে বিক্রি করে দেয়, তাহলে 19-এ মোহিনীর কাছে বিক্রি করে দেয়, সেটাই তো মোহিনীর কেনার দাম। আর এই 25-এ তো মোহিনীর কেনার দাম, আমরা সেটাও তো দেখলাম। তাহলে দুটো তো যেহেতু আমাকে সমান করতে হবে, তাহলে আমরা বলতে পারি যে 19 ইউনিটের ভ্যালুই হচ্ছে এটা, এই 25 গুণ 57। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে? বাই 19। আর আমাদের বার করতে বলেছে পুনমের ক্রয় মূল্য, এই 20টা কিন্তু ছিল বস পুনমের ক্রয় মূল্য ইন্টু 20-তে কত, ব্যাস এইটুকু নেই, শুধু একটু বোঝার আছে। দেখো 19 দিয়ে কাটলে 3 ঘর যাচ্ছে, 3 19 অং 57, 3 25 অং 75, 75 দুগুণে 150, 150 আর তারপরে একটা শূন্য, অর্থাৎ 1500, অপশান সি আমাদের সঠিক উত্তর। বুঝলে? চলে আসো। দেখো দেখো আমি ট্রিক্স ফিক্স আনছি না, যেটা অঙ্ক করার নিয়ম সেটাই বলছি, ঠিক আছে? তাতে তোমার বুঝতে পারবা, আর বোঝাটাই কিন্তু মেন। যদি না বুঝে যদি আমি সব গড়গড় করে বেরিয়ে যাই, তাতে তোমার কোনো লাভ হবে না। সেই জন্য বলছি একটু সময় লাগলেও বুঝিয়ে দিচ্ছি। দেখো এই প্রশ্ন এসেছিল যে ত্রিভুজ এবিসি এ ডি বিন্দুতে বিডি এসির উপর একটা লম্ব, তা এই কোণটা এত হলে, চলো পড়ি আর ছবি এঁকে করি, ভালো হবে। দাদা এই একটা ত্রিভুজ ধরলাম, এই একটা ত্রিভুজ যার নাম হচ্ছে এ বি সি। এবার বলেছে বিডি এসির ওপরে লম্ব, কার উপরে? এসির ওপরে লম্ব বিডি, তার মানে নিশ্চয়ই এরকম একটা দাগ হবে, আর এই যেখানে মিলেছে এটা হচ্ছে ডি বিন্দু। তারপর বলছে কোণ ডিবিসি, ডিবিসি মানে এই কোণটা হচ্ছে
65 ডিগ্রি, 65 ডিগ্রি। তারপরে বলছে বিসি বাহুর উপর ই বিন্দুতে এমনভাবে অবস্থিত, বিসি বাহুতে ই বিন্দু মানে এইসব জায়গায় একটা বিন্দু হবে যার নাম হচ্ছে ই বিন্দু। আর যেটা এমনভাবে মিশেছে যে তোমার কোণ CAE 30 ডিগ্রি, CAE মানে এরকম একটা দাগ দিতে হবে, তবেই না তোমার কোণ CAE আসবে, আর যার মান হচ্ছে এই কোণটার মান হচ্ছে 30 ডিগ্রি। এবার বলছে যে কোণ AEBর মান কত, মানে এই কোণটার মান আমাদের জানতে চাইছে, এই কোণটার মান আমাদের জানতে চাইছে। তাহলে তুমি তো সবসময় একটা জিনিস জানোই যে যেকোনো একটা ত্রিভুজে 3টে কোণের যোগফল 180 ডিগ্রি হতে হয়। তাহলে তুমি আমায় এইখানে একটা জিনিস বলো, এইখানে একটা জিনিস বলো, এই যে ত্রিভুজটা, এটা তো একটা সমকোণী ত্রিভুজ, তার মানে এই কোণটা 90 ডিগ্রি আর এটা 65 ডিগ্রি। তাহলে 65, 90, তাহলে এটা কত হবে? বলবা যে 90 থেকে 65 গেলে মানে 90, 90, 180, অর্থাৎ 90 থেকে 65 গেলে 25, এই কোণটার মান হচ্ছে 25 ডিগ্রি। কোনো সমস্যা? আচ্ছা ঠিক আমরা এটাই তো জানি যে একটা ত্রিভুজের 3টি বাহু মানে 3টি কোণের যোগফল 180 ডিগ্রি। তাহলে এটাও তো একটা ত্রিভুজ হচ্ছে, যার এটা হচ্ছে 25 আর এই কোণটা হচ্ছে 30, এই যে দেখতে পাচ্ছি। তাহলে এই কোণটা কত হবে? সঙ্গে, সঙ্গে বলবা দাদা দেখো এখানে অঙ্ক হয়ে গেছে। কারণ আমরা জানি এই দুটো মানে যোগ করে 180 থেকে বাদ দেবো, যেটা আসবে সেটাকে আবার 180 থেকে বাদ দেবো, তবেই তো আমার এই কোণটা বেরিয়ে যাবে। অর্থাৎ সরাসরি বলতে পারি যে এই দুটো যোগ করে যা হবে সেটাই মানে এই কোণটার মান চলে আসবে, অর্থাৎ AEBর মান চলে আসবে, তাই না? চলো সেটা করছি না, আমি ভেঙে ভেঙেই বলি। 1 মিনিট ভেঙে ভেঙেই বলি দেখো। 30 আর 25 যোগ করলে হয় তোমার 55, 180 থেকে 55 গেলে 125, মানে এই কোণটার মান হচ্ছে 125। তাহলে এইখানে দেখো, এইখানে একটা জিনিস দেখো, তুমি বলবা দাদা এই যে একটা সরলরেখার উপরে পুরোটা হয় 180 ডিগ্রি, তার মধ্যে এইটুকু যদি 125 হয় তাহলে এইটুকুর মান কত? এইটুকুর মান হবে 180 থেকে 125 গেলে 55, অর্থাৎ অপশন ডি আমাদের সঠিক উত্তর। বোঝাতে কি পারলাম তোমাকে? দেখো চলে আসো। বলছে পি এবং কিউ একসঙ্গে একটি চৌবাচ্চা 6 ঘন্টায়, পি প্লাস কিউ দুজনা মিলে 6 ঘন্টায় আর হচ্ছে জল পূর্ণ করতে পারে। তারপর বলছে পি একা 12 ঘন্টা সময় আর কি পূর্ণ করতে 12 ঘন্টা সময় লাগে। সিম্পল ব্যাপার, 12 ইউনিটটা বার করো, এর দুই ইউনিট করে কাজ করে আর পি 1 ইউনিট। তার মানে বুঝতেই পারছো দুজনের মানে যদি 2 ইউনিট কাজ করে যার মধ্যে পি একাই 1 ইউনিট, তাহলে কিউ 1 ইউনিট হবে, তাই না? এবার বলছে যে ওই চৌবাচ্চার 1/4 মানে 4 ভাগের 1 ভাগ, অর্থাৎ 3 ইউনিট। 3 ইউনিট পূর্ণ করতে কার যারই বলুক না কেন দুজনেরই তো 1 ইউনিট করে কাজ করে, 3 ঘন্টা সময় লাগবে, অপশন ডি। চলে আসো। sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইজিক্যাল টু 1 হয়, সিম্পল সূত্র তুলে দিয়েছে, তাই না? দেখো সমাধান করো, প্রশ্ন দেখা মাত্রই বলবা যে দাদা এ কিউ প্লাস বি কিউ আর নিচে আছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আমরা জানি এ কিউ প্লাস বি কিউ সমান এ প্লাস বি ইন্টু তোমার হচ্ছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, তাই না? তাহলে এটা বাদ হয়ে যাবে, থাকবে এ প্লাস বি, সরাসরি যোগ করে দেবা। সরাসরি বলবা যে দাদা 9 আর 7 যদি যোগ করি 9 7 কত হয় বলো? 16, আর এদিকে 73 আর 27 হচ্ছে 17, অপশন বি। চলে আসো। বলছে যে একজন ব্যক্তি একজন ব্যক্তি একটি নির্দিষ্ট যাত্রার অর্ধেক দূরত্ব এত গতিবেগে এবং বাকি অর্ধেক দূরত্ব 30 কিমি/ঘন্টা গতিবেগে অতিক্রম করে সমগ্র যাত্রার গড় গতিবেগ। দেখো সিম্পল মাথায় রাখবা, গড় গতিবেগের সূত্র 2xy বাই এক্স প্লাস ওয়াই লিখে নাও, ঠিক আছে? তাহলে বলবা যে দাদা এক্স ওয়াই যে কোনো একটা ধরে নাও, 2 গুণ 60 গুণ 30, 60 আর 30 90, ঝেড়ে দাও, তাই না? 3 দিয়ে কাটলে 3, 3 দিয়ে কাটলে হচ্ছে 2 20, অর্থাৎ 20 দুগুণে 40 কিলোমিটার/আওয়ার। বলছে একজন খুচরো বিক্রেতা একটি পণ্যের উপরে ক্রেতাদের জন্য প্রদত্ত ছাড়ের স্কিমগুলো অফার দেয়। নিচের কোন স্কিমটি গ্রাহকদের জন্য সবথেকে কম লাভজনক হবে? বুঝবা এখানে বিক্রেতার কথা বলেছে না গ্রাহকের কথা বলেছে, ঠিক আছে? সেটা কিন্তু ভালো করে বুঝবা যে গ্রাহকের জন্য সবথেকে কম লাভজনক কোনটা, তাই না? তাহলে আমাদের দেখতে হবে মানে সবথেকে কম ছাড় কোনটা। 1 নম্বরের ছাড় তো সরাসরি বলেই দিচ্ছে 34% ছাড়। 2 নম্বর ছাড় মানে হ্রাস, বাদ দেওয়া। তাহলে সেই সূত্রটা কি আসে যে এ মাইনাস মানে এ প্লাস বি তোমার হচ্ছে মাইনাস এবি বাই 100, সেটাই অ্যাপ্লাই করবা 2 নম্বরের ক্ষেত্রে। তার মানে দেখো 37 আর এদিকে 8 যদি যোগ করো কত হচ্ছে? বলবা দা হচ্ছে তোমার 45 মতো হচ্ছে, তাই না? মানে 45 হচ্ছে না, তার থেকে বাদ যাবে তোমার হচ্ছে 37 গুণ 8/100 যদি করো তাহলে হচ্ছে তোমার 4 দিয়ে কাটলে নিচে 25 হচ্ছে, বা দেখো করার দরকার নেই, আমরা এটা করব না। 8 আটা 64, 4 হাতে আমাদের 6 থাকলো, 3 আটা 24 আর 6 কত? 32,
মানে বলবা যে 3.24 বাদ যাবে, তাহলে 45 থেকে যদি 3 বাদ দাও মানে ওই 43 ধরে নাও, 43 পয়েন্ট সামথিং, মানে 43ই ধরে নাও, 42 পয়েন্ট সামথিং 43-এ ধরলাম যে 2 নম্বর ছাড়টা 43%ই। তাহলে এটা তো বেশি ছাড়, এটা তো গ্রাহকের জন্য লাভজনক হবে আর কি, তাই না? আমাদের বলেছে কম লাভজনক হবে, তাহলে এটা উত্তর, এটা কিন্তু সঠিক নয়। চলে আসো 7 আর 27, 7 আর 27 কত হয়? 34, 34 থেকে আবার কিছু বাদ যাবে, তাই না? 34 থেকে তোমার এই 7 গুণ 27 বাই 100, 7 গুণ 27 বাই 100 কিছু বাদ যাবে। তার মানে এটাই কিন্তু আমাদের সঠিক উত্তর হবে। কেন? কারণ এটা তো সরাসরি 34%, আর এখানে 34-এর থেকে কিছু একটা কম হবে, আর এটা কোথায় তোমার 43-42 হয়ে যাচ্ছে। তাহলে সবথেকে কম লাভজনক গ্রাহকের জন্য কিন্তু এই ছাড়টাই। ধরতে পারছো আমি কি বলতে চাইছি? অপশন সি আমাদের সঠিক উত্তর। চলে আসো। বলছে একটি ট্র্যাঙ্কের জন্য 3টি পাইপ এ বি সি যুক্ত রয়েছে। পাইপ এ ট্র্যাঙ্কটিকে 4 ঘন্টায় ভর্তি করতে পারে। দেখো করো, মুখে মুখে লেখো আর করো। এ হচ্ছে 4 ঘন্টায়, দাদা বি হচ্ছে 6 ঘন্টায় ভর্তি করতে পারে, সি হচ্ছে 12 ঘন্টায় কি করে? খালি করে। তাই এখানে মাইনাস চিহ্ন দিবা। দেখো করো, লসাগু করবা, 12 হবে, ইউনিটগুলো বেরোবে এদিকে 3 ইউনিট, 2 ইউনিট, 1 ইউনিট, এটা মাইনাস হবে কারণ এই খালি করছে, তাই না? এবার বলছে যে যদি পাইপ 3টিকে বিকল্পভাবে 1 ঘন্টার জন্য চালু করা হয়, বিকল্পভাবে, ভালো করে পড়বা কিন্তু, দেখো বিকল্পভাবে 1 ঘন্টা চালু করে, প্রথমে এ তারপর বি তারপরে সি, মানে একটা ক্রমে বলেছে, মানে 1 ঘন্টায় এক একজন চলবে, এইভাবে আর কি। তাহলে কতক্ষণে ট্যাঙ্কটি ভরতে হবে? সিম্পল ব্যাপার, দেখো বোঝো। আচ্ছা, তাহলে এখানে দেখো আমি একটা জিনিস বলছি তোমাকে, প্রথম ঘন্টাটাই এ গেল, তাহলে প্রথম ঘন্টায় 3 লিটার বা 3 হচ্ছে যাই বলো না কেন 3 লিটার বা 3 ইউনিট জল ভরে আসলো। দাদা পরের ঘন্টাটায় বি গেল, 2 ইউনিট জল ভরে আসলো। তারপরের ঘন্টাটায় সি গেল, 1 ইউনিট জল খালি করে আসলো। তাহলে মানে এইটা থেকে আমরা বুঝতে পারছি যে 3 ঘন্টায় কি দাঁড়াচ্ছে, 3 ঘন্টায় তোমার হচ্ছে 3 2 5, 5-এর থেকে 1 গেলে 4, 3 ঘন্টায় 4 ইউনিট জল ভরছে। তাহলে পরে আরও ওই রকমভাবে আরও 3 ঘন্টা কেটে গেলে আরও 4 ইউনিট জল ভরে যাবে। তাহলে টোটালে 6 ঘন্টার মধ্যে 8 ইউনিট জল ভরলো। তারপরে কার পালা আসবে? তারপরে কিন্তু এর পালা আসবে। আর এ পরে আরও 1 ঘন্টার সময় কিন্তু সে আরও 3 ইউনিট জল ভরে আসবে। তাহলে কি হলো? যে দেখা যাচ্ছে যে 3 3 6 এর আগে 7 ঘন্টার মধ্যে টোটালে 8 8 3 কত? 11 ইউনিট কিন্তু জল ভরে গেছে। আর আমাদের 12 ইউনিটের মধ্যে 1 ইউনিট জল ভরতে হবে। তাহলে বলো এরপরে কে যাবে? বির পালা। বি ঘন্টায় 2 ইউনিট ভরতে পারে, তাহলে তার হাফ ঘন্টা লাগবে। অর্থাৎ এখানে তো টোটালে 7 ঘন্টা হয়ে গেছে, আর 1 ইউনিট ভরতে হবে হাফ ঘন্টা, অর্থাৎ 7.5 ঘন্টা। ধরতে পারলে আমি কি বলতে চাইছি? লেখাগুলো হয়তো একটু ভালো হচ্ছে না বলে বুঝতে কষ্ট হয়ে যাচ্ছে, দেখে নাও। বলছে সেই বৃহত্তম সংখ্যাটি নির্ণয় করুন যেগুলো এটা দিয়ে ভাগ করলে যথাক্রমে এত এত ভাগশেষ থাকে। সিম্পল ব্যাপার, আগে ভাগশেষগুলো সরিয়ে নেব আমরা। দেখো প্রথমে 5, তার মানে বলছে এখান থেকে গেলে পরে 1000, মানে 1000 দিয়ে ভাগ করলে মিলে যাবে। এখান থেকে 4 গেলে 240 হচ্ছে, এখান থেকে 3 গেলে পরে 1340 হচ্ছে। অপশনে চলে যাও, কোনো অসুবিধা নেই। দেখো 15 দিয়ে যদি ভাগ করি, দেখো 15 দিয়ে 1000কে ভাগ গেলে মেলে না, 15 উত্তর হবে না। তাহলে 15 দিয়ে যদি না মেলে তাহলে 30 দিয়ে কখনোই মেলবে না। মানে 30 দিয়ে যদি 1000কে ভাগ করো, কখনোই মিলবে কি? মিলবে না, তাহলে এটা উত্তর হবে না। দাদা 25 দিয়ে অবশ্যই মিলবে, কিন্তু 25 দিয়ে 240কে ভাগ করলে মিলবে? মিলবে না, এটা উত্তর হবে না, অপশান ডি উত্তর হতে বাধ্য। দেখো 20 দিয়ে কিন্তু সবাইকেই ভাগ যাচ্ছে, 20 দিয়ে সবাইকেই ভাগ যাচ্ছে, দেখো বিষয়টা বুঝতে পারছো? 20 দিয়ে সবাইকেই ভাগ যাচ্ছে, 0 0 বাদ দিয়ে দাও, 0 0 বাদ দিয়ে দাও, দেখো 2 দিয়ে কিন্তু যাচ্ছে, অর্থাৎ বলবো অপশান ডি আমাদের সঠিক উত্তর। বোঝা গেল? একজন ব্যক্তি তার আয়ের 50% সঞ্চয় করে, তিনি তার ব্যয় করে এত টাকা, তাহলে তার আয় কত? সিম্পল প্রশ্ন দাদা, আমরা জানি কি আয় সমান কি? আয় সমান ব্যয় যোগ সঞ্চয়। যেখানে ব্যয়ের পরিমাণটা দিয়েই দিয়েছে 360 টাকা, আর সঞ্চয় করে 50%, ফলে 50% সঞ্চয় করে, তাহলে 50% ব্যয় করে দিয়েছে, তাই না? তাহলে বলবা এই 360-এর ভ্যালুই হচ্ছে 50%, আর আয় মানে সবসময় 100% হয়, তাহলে 100%-এর ভ্যালু হচ্ছে 720 টাকা। চলে আসো। বলছে যদি 25 29 মানে এই সংখ্যাগুলো এদের গড় যদি 26 হয়, তাহলে এদের মধ্যে মধ্যমা কোনটা? মধ্যমা মানে মাঝেরটা, তাই না? তাহলে তোমাকে আগে দেখতে হবে একটা জিনিস, যে দাদা এই x এর মানটা আগে বার করতে হবে। দেখো যেখানে গড় হচ্ছে 26, তাহলে কি করবা? শর্টকাট বলতে কি, যেটা মানে শর্টকাটের বলতে যেটা নিয়ম আমি সেটাই বলছি, শোনো। দেখো প্রথমটা কত আছে? 25, তাহলে 26-এর থেকে কত কম না বেশি? বলবা 1 কম আছে। আচ্ছা পরেরটা আছে 29, 26-এর থেকে 3 বেশি আছে। তারপরেরটা আছে 25, মানে 26-এর থেকে 1 কম আছে। তারপরেরটা 32, মানে 26-এর থেকে 6 বেশি আছে।
তারপরে 24 আছে, 24 আছে মানে 26-এর থেকে 2 কম আছে। তারপরে এক্সে এটা কিছু হয় কম হবে না কিছু বেশি হবে, তাই না? মানে ও 26-এর থেকে হয় কিছু কম না কিছু বেশি আনবে। দেখো এইটুকু করো, 2 আর একে 3 -3 আর +3 বাদ হয়ে গেল, 6 থেকে 1 চলে গেলে 5 হয়, +5 মানে এটাকে আমাদের কি করতে হয়? এটা আমি তোমাদের গড়ের অঙ্ক করানোর সময় বলেছিলাম এটা আমাদের 0 আনতে হবে। তাহলে মানে x কি করবে? x -5 আনবে, তাই না? মানে তবেই তো তোমার হচ্ছে মানে বাদ হয়ে 0 হয়ে যাচ্ছে। তাহলে x -5 মানে বলবা 26 থেকে -5 গেলে পরে x এর মান হচ্ছে 21। x এর মান কত? 21। চলে আসো এবার দেখো, তাহলে এবার দেখো মধ্যমা বার করতে গেলে সংখ্যাগুলোকে ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোট হিসাবে সাজিয়ে নিতে হয়। তাহলে প্রথমেই 21 আসবে, কারণ x মানেই 21। তারপরে আসবে হচ্ছে তোমার 24, তারপরে 25, তারপরে আবার 25 আসবে, 25 দুটো দেখতে পাচ্ছি, তাই না? তারপরে 29 আছে, তারপরে আছে 32। তাই তো? এ কটাই তো? দেখো তো, 1টা 1 2টো 3টে 4টে 5টা 6টা সংখ্যা। 6টাই আছে। তাহলে দেখো মাঝখানেরটাই আমাদের মধ্যমা। মানে একদম মাঝখানে এই জায়গা কি পড়ছে? দেখো এখানে বলবা যে দাদা দুটো যদি যোগ করি 25, 25, 50 2 দিয়ে ভাগ করলে 25ই হয় অপশান এই আমাদের সঠিক উত্তর। মাঝখানে 25 পড়ছে। বুঝতে পারলে? চলো। বলছে একটি গোলকের ব্যাসার্ধ যদি x% মানে এটা বৃদ্ধি পায়, তাহলে পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত শতাংশ বৃদ্ধি পাবে? সিম্পল, আমরা জেনেছিলাম। সূত্রেই তো আমাদের মনে আছে, তাই না? যে x% বৃদ্ধি পেলে 2x বা 2x প্লাস এক্স স্কোয়ার বাই 100 করে দেবো, খুব সহজেই বেরিয়ে যাবে। তার মানে বলবো 2x মানে 25 দুগুণি 50 যোগ এক্স স্কোয়ার মানে 25 গুণ 25, 100 যদি করি 4 হচ্ছে, 4 দিয়ে 25কে ভাগ করলে হয় কত বলো? 4 ছক 24 মানে 6.25 হবে। তাহলে 50 আর 6 56, অপশান দেখলে আরও সহজেই অ্যান্সার করে দিতে। দেখো বলছে 38 ঘন্টা দুদিনের মধ্যে অনুপাত, সব ঘন্টায় প্রকাশ করতে হবে। দুদিন মানে 48 ঘন্টা, 2 দিয়ে ঝাললে পরে বলবা 19, 24, অপশান এ। একটি সংখ্যার এতর 20% এবং 10 এর মধ্যে 10% মানে এটা হলে সংখ্যা কত? ধরেই করো, এক্স এ ধরি সংখ্যাটি এক্স, তাহলে এক্স এর 4/7, এর 20% মানে 1/5, এর আবার 10% মানে 1/10, সেটা সমানই 648। 4 দিয়ে দেখো এটাকে কাটলে বলবা 4 অক্ষে 4, 4 ছক 24, 4 দুগুণি 8, তাই না? আর কাটাকাটি যাচ্ছে না। তাহলে দেখো 4 5 20, আচ্ছা 4 5 20, 20 দিয়ে তুমি হচ্ছে এই 162কে গুণ করবা। তার মানে 1, ও সরি, এটা 4 5 20 পাচ্ছি কই? 1 মিনিট। এটা তো 7 না, 5 7 35, 162র সাথে 35 গুণ করব এবং সাথে 10 গুণ রয়েছে। তাহলে দেখো 5 দুগুণি 10, 10-এর শূন্য অলরেডি একটা শূন্য হবে, তার পরে আবার একটা শূন্য হবে, অর্থাৎ লাস্টে দুটো শূন্য আছে। অপশান দেখলে পরে তুমি আর গুণ করবা না, বলবা লাস্টে দুটো শূন্য, একটা অপশানই আছে, অপশান সি আমাদের সঠিক উত্তর। বলছে দেখো বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে এত মূলধনে 2 বছরের স্ববৃদ্ধি মূল মানে সুদ আসল কত আর কি? মানে চক্রবৃদ্ধি সুদ এবং আসলটা কত? সিম্পল দাদা, আমি শিখিয়ে এসেছি কি 2 বছর তাই দুটো ক্ষোভ। এত টাকার 10% কত দাদা? বলবো 180 টাকা। তাহলে এখানেও 180 হবে, এই ঘরে হবে না 180 10% 18 টাকা, তাহলে 18 18 36 মানে 360, আর এদিকে 360 আর 18 যোগ করলে 378 হয়। এইটা হলো চক্রবৃদ্ধি সুদ। এর সঙ্গে আসল কত ছিল? 1800 টাকা যোগ করে দাও, সঠিক। মানে আর করতে হবে না, বলবা লাস্টের দুটো ডিজিট হবে 78 দিয়ে। অপশন বিতেই লাস্টের দুটো ডিজিট 78 আছে। চলে আসো। বলছে একটি দোকানদার হচ্ছে গৃহস্থলীর দেখো জিনিসপত্রের উপরে 5টি কিনুন 16টি বিনামূল্যে পান। বলছে 5টি কিনুন 16টি বিনামূল্যে পান, এরকম অফার চলছে। দোকানদারটি মোট কত শতাংশ ছাড় দিচ্ছে? দেখো মোট কত শতাংশ ছাড় দিচ্ছে? 5টি কিনুন 16টা বিনামূল্যে পান। কেউ 5খানা নিয়েছে, তারপর সে 16টা বিনামূল্যে পেয়েছে, মানে মোটমাট কেউ একটা দোকান থেকে 21খানা নিয়ে যাচ্ছে, তাতে তার 16টা লাভ হচ্ছে। বিষয়টা বুঝতে পারলে? শতকরায় কত? ঝেড়ে দাও। কি দিয়ে কাটবা বলো? দেখো একটু করতেই হবে, কিছু করার নেই। এইগুলো এতে দেখো বাকি প্রশ্নগুলো তো তোমার এমনি গড় করে হয়ে যাবে। কিছু কিছু ক্যালকুলেশন আছে, সেগুলোতে তোমার একটু সময় লাগবে, 2 মিনিট 1.5 মিনিট লাগুক না, অসুবিধা কোথায়? 6 দিয়ে দেখো এটা 20 যদি হতো তাহলে 8 দিয়ে মিলে যেত, মানে 8-এ 8 হবে না 7 হবে, অর্থাৎ বলবা 7 দুগুণে 14, যদি আমরা বাদ দিই তাহলে এদিকে 3 হচ্ছে, এদিকে 1 হচ্ছে, 0 কত ঘর যাবে বলো? 6 দিয়ে দিলে পরে 6 দুগুণে 12, 7 দুগুণে 14 হবে না, 6 ঘর হবে, মানে 76 পয়েন্ট সামথিং। দেখো অপশানে একটাই আছে 76, এইটুকু তোমাকে করতেই হবে। চলে আসো, একজন মা তার মেয়ের চেয়ে 25 বছরের বড়। মাদার, একটু লেখাগুলো ঠিকঠাক হচ্ছে না, যাই হোক।
মা আর এদিকে মেয়ে। তা বলছে মা মেয়ের চেয়ে 25 বছরের বড়। মেয়ের যদি x হয়, ধরলাম মেয়ের বয়স x, তাহলে মায়ের বয়স হবে x + 25, কারণ 25 বছরের বড়। তা বলছে আজ থেকে 15 বছর পর, আজ থেকে, এটা কিন্তু বর্তমান ধরেছে, এটা কি বর্তমান ধরলাম, এটা হচ্ছে বর্তমান ধরলাম। 25 বছর পরে মেয়ের বয়স হবে x, মানে 15 বছর পরে মেয়ের বয়স হবে x + 15। আর আজ থেকে 15 বছর পরে আরও এখানে 15 বেড়ে যাবে, তাহলে মার বয়স হবে x + 25 আর 15 যোগ করলে কত হয় বলো? হচ্ছে 40 হয়ে যাচ্ছে, তাই না? তা এটা হচ্ছে এই বয়সটা, মা আর মেয়ের বয়সটা দ্বিগুণ হয়ে যাবে। দ্বিগুণ হয়ে যাবে, তাহলে মেয়ের এখানে তোমার কী করতে হবে? দ্বিগুণ করতে হবে, তবেই না সমান চিহ্ন আমি বসাতে পারবো। বিষয়টা বুঝতে পারছো? তাহলে বলবো দাদা 2x + 30 এটা সমানই x + 40। তাহলে এক্সটা ওপাশে গেলে শুধু x, 30টা এপাশে আসলে শুধু 10 হয়ে যাচ্ছে। মানে x এর মান 10, মানে x মানে কি মেয়েই ধরেছিলাম, আর সেটাই জানতে চাইছে মেয়ের বর্তমান বয়স, আর এটাই কিন্তু বর্তমান বয়স ধরেছিলাম, তাই না বস? তাহলে 10 বছর আমাদের সঠিক উত্তর। চলে আসো এতগুলো কলা 3টি বাঁদরের মধ্যে এই অনুপাতে ভাগ করতে হবে, তাহলে তৃতীয় বাঁদরটা কত পাবে? সিম্পল কি করবা? দেখো সিম্পল, তুমি একটু 1 মিনিট, সিম্পল কি করবা, এদের লসাগু করো। 6 2 এদের লসাগু করলে 6 হয়, প্রত্যেকের সাথে 6 গুণ করবা, তাই না? প্রত্যেকের সাথে 6 গুণ করবা, তাহলে 6 6 কেটে গেলে প্রথমে 4 অনুপাত হচ্ছে 3 হচ্ছে, 3 দুগুণী আবার 6ই হচ্ছে, 3 হচ্ছে, 3 দুগুণী আবার 6ই হচ্ছে। অনুপাতে ফেললে পরে 2 অনুপাত 3 অনুপাত 3, তাহলে টোটালে কত হচ্ছে? 5 আর 3 8, 8 ইউনিটের ভ্যালু দিয়েছে ওরা কত? 8 9 6, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত বলবা? 1 8 12 96, মানে 112। তাহলে আমাদের বলেছে যে তৃতীয় বাঁদরটি কতগুলো? তৃতীয় বাঁদরের ইউনিট 3, 3 ইউনিট মানে বলবা 336, অপশান ডি আমাদের সঠিক উত্তর। বলছে একটি ঝুড়িতে আম আর কমলা মিলিয়ে 96টা ফল আছে। ঠিক আছে, আম প্লাস কমলা মানে অরেঞ্জ মিলিয়ে তোমার হচ্ছে 96টা। যদি কমলার সংখ্যার চেয়ে আমের সংখ্যা 48 বেশি হয়, দেখো অরেঞ্জের থেকে আম হচ্ছে কত বেশি? 48 বেশি, মানে এদের পার্থক্যই তো 48। তাহলে এবার তো তুমি করে এসেছো, তাই না? দুটি সংখ্যার যোগফল এত হলে, দুটি সংখ্যার বিয়োগফল এত হলে সংখ্যা দুটি কী কী করে আসোনি? তাহলে দেখো বলছে আমের সংখ্যা যেটা বলবে সেটা রাখবা, আম বার করতে বলেছে, তাহলে অরেঞ্জ বাদ দাও, প্লাসে মাইনাসে বেরিয়ে গেল, তাহলে 2 আম সমানই তোমার যোগ করছো, তাই না? তাহলে যোগ করলে বলবা কত হচ্ছে বলো? 4, আর এদিকে হচ্ছে 4 14, মানে 144। তাহলে এর মান কত? আমের আমের সংখ্যা মানে হয়ে যাচ্ছে তোমার 72, অপশান ডি সঠিক উত্তর। চলে আসো, বলছে একটি নির্বাচনে মোট ভোটারদের তোমার হচ্ছে 1 মিনিট দাঁড়াও। আচ্ছা দেখো, একটি নির্বাচনে মোট ভোটারদের 70% ভোট দিয়েছেন। ঠিক আছে, আমরা ধরলাম টোটাল ভোট হচ্ছে 100 ইউনিট, তার মধ্যে 70% ভোট দিয়েছে, তাই না? এবার তার মধ্যে বলেছে 60% এক্সকে ভোট দিয়েছেন। এর 60%, এই 70 ইউনিটের 60% কত হবে? 6 7টা 42, মানে 42 ইউনিট পাবে এক্স। তাহলে বাকি থাকছে কত বলবা? 28 বাকি থাকছে, যেটা হচ্ছে তোমার বলেছে যে বাকি ওয়াই ভোট পাচ্ছে। যদি প্রার্থী ওয়াই প্রাপ্ত ভোটের সংখ্যা এত হয়, তাহলে মোট ভোটের সংখ্যা করে দেখো, আমরা ইউনিটে দেখছি 28 সমানই হচ্ছে 8400, তাহলে 1 ইউনিট সমান বাই 28, আর আমাদের মোট ভোট অর্থাৎ 100 ধরেছিলাম। 28 দিয়ে কাটলে বলো কত হয়? 300 আর 100 গুণ করলে 30,000। চলে আসো, দেখো একদম ইজি প্রশ্ন, আগে এই দিক থেকে শুরু করতে হয়, ডান দিক থেকে এদিকে যেতে হয়, তাই না? জানোই তো। তাহলে এখানে বলবো এটা হচ্ছে 13, যোগ দাও, একই রুটের মধ্যে আছে কিন্তু পরেরটা, হ্যাঁ, এটা 4 আর এদিকে 9, 4 9 36, 36 আর এদিকে যোগ করলে হয় 49, 49 মানে 7, অর্থাৎ এইটুকু আমরা করে ফেলেছি, 7 পেলাম, এই যোগটা দিলাম এখানে। তারপরে এবার দেখো 24-এর স্কোয়ার করো, বলো 24 24 কত হয়? 576, আর 16 16 256 বাদ দেবো, হ্যাঁ। তারপরে 2 দুগুণী 4 যোগ করবো, আগে এটা করে নাও, দেখো 0 2 এদিকে 3, এর সাথে হচ্ছে তোমার 4 যোগ করো, তাই না? এই যে 4 কোথা থেকে আসলো বলো তো? এটা তার মানে বলবা 324, 18 18 324, মানে এইটুকু করে আমাদের 18 হলো, 18 7 25, 25-এর ওপরে দেখো বড় একটা রয়েছে রুট, তাই না? তাহলে 25 মানে 5, অপশান সি আমাদের সঠিক উত্তর। চলে আসো, যদি একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তোমার হচ্ছে এত সেন্টিমিটার হয়, তাহলে পরিসীমা কত হবে? দেখো ক্ষেত্রফল আমরা জানি বাহু স্কোয়ার, মানে একবারে সরাসরি বাহু বার করতে গেলে আমরা বলবো 15, এটা রুট করে দেবো, তাই না? বলো এটা কার বর্গ? সঙ্গে সঙ্গে বলবো দাদা, যদি আমরা একটু বর্গ করার চেষ্টা করি, লাস্টের ঘরে 1 আছে, মানে আমরা হয় 1 নয় 9 একটা কিছু হবে লাস্টের ঘরে,
15 দেখা মাত্রই আগে পরে 3 মানে এখানে 3 হবে। আর হচ্ছে 15 আছে তার মানে 9 এর কাছে নাকি 4 4 16, 16 র কাছে। বলবা 16 র কাছে মানে বড়টার কাছে অর্থাৎ বড় নেব অর্থাৎ 9 কত হচ্ছে 39 সব কিন্তু শিখে এসেছি। ঠিক আছে? বহুত দিন আগে। তাহলে এখানে কত 39 হচ্ছে। মানে বাহু 39 তাহলে পরিসীমা 4 ইনটু বাহু 4 নং 36 ইউনিটে 6 হবে। দশমিক আর আমি দিলাম না। বিষয়টা বুঝতে পারছো? তুমি তো বুঝতেই পারছো যে এখানে দু ঘর আগে দশমিক আছে তাহলে 1 ঘর আগে দশমিক হবে। আর 4 দিয়ে যদি 39 কে গুণ করো 4 নং 36 ইউনিটে 6 আসছে মানে অপশন একেই আছে, একটাই আছে। চলে আসো। বলছে সংখ্যাগুরু মান, মোড সংখ্যাগুরু মান, বহুলক, ভূশিষ্টক এগুলো মানে হচ্ছে এই হচ্ছে যে শ্রেণীটা এই যে এখানে সবথেকে বেশিবার কোন সংখ্যাটা আছে। তাহলে কি করে শুরু করবা? তুমি সঙ্গে, সঙ্গে অপশন টেস্ট করবা। দেখবা প্রথমে আছে দাদা 45, 45 কবার আছে? 1 বার, 2 বার ভালো করে দেখবা, হ্যাঁ? 2 বারে পরে 3 বার, 4 বার মানে 45 আছে 4 টে। 48 আছে দাদা 1 টা, তোমার হচ্ছে একটা 2 টো আছে। 48 আছে 2 টো। 44 কবার আছে দাদা? 44 একটা আছে, একটাই আছে। 55 আছে একটা, 55 আছে একটা, 55 আছে একটা। তাহলে যে বেশিবার বসে সেটাই হয় মোড অর্থাৎ সংখ্যাগুরু বা ভূশিষ্টক। তাহলে 4 বার আছে 45, 45 আমাদের সঠিক উত্তর। চলে আসো। যদি এই সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হয় তাহলে এর মান কত? সিম্পল দাদা, এসব একদম পাতি প্রশ্ন চলে এসেছে, তাই না? যে 2x 7 3 আর এদিকে y 5 আছে। এক ঘর ব্যাঙের লাফ দিয়ে যোগ করব 7 আর 2 9, 9 যোগ y এটা সমানই বলবো x আর এদিকে 8 মানে x যোগ 8। আমাদের জানতে আছে x মাইনাস ওয়াই, যেমন চাইবে সেদিকে সেরকম নিয়ে যাব, y কে ওদিক নিয়ে গেলাম মাইনাস ওয়াই হলো। তাহলে 9 থেকে 8টা এদিকে আসলে বাদ হয়ে যাবে অর্থাৎ 1 হবে, সরাসরি উত্তর 1। বুঝতে পারছো? চলো। আচ্ছা এইগুলো তো রিজনিং, তাহলে হচ্ছে বুঝতে পারছো? এইভাবে আমি কিন্তু প্রত্যেকটা শিফট তোমাদের বুঝিয়ে দেবো, কোনো চিন্তা করতে হবে না, এগুলো কিন্তু নিজেরা ভালো করে প্র্যাকটিস করবা, কেমন? সবাই ভালো করে পড়ো, রাখছি, জয় হিন্দ।